যখন আমি শুনি সাগরিনী ছেলে আমি নিজের কাছে প্রাউড মনে হয়। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমাদের ফ্যামিলি বিচারে থাকবো। ফুটবলে যেরকম একটা প্লেয়ারদের এজেন্ট থাকে, আমার এজেন্ট হচ্ছে আমার মামা। আগের গভর্নমেন্টের সময় যেখানে দেখছিলাম এখন কাজ করে আবার একই পর্যায়ে আছে। দর্শক, সময় টেলিভিশনের আজকের এই বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, তার নামটা হচ্ছে মাহির সরোয়ার মেঘ। সাংবাদিক দম্পতি, সাগর রুনির একমাত্র সন্তান। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকুন। মেঘ, কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি মোটামুটি ভালো আছি। মেঘের তো একটা পরিচয় আছে অবশ্যই, ব্যক্তিগত কাছে মনে হয়, কিন্তু আমরা অনেক কারণে আমাদেরকে বলতে হয় যে সাগর রুনির ছেলে মেঘ বা সন্তান মেঘ। আপনাকে যদি বলি যে আপনার কাছে নিজের পরিচয়টা কিভাবে দিতে ভালো লাগে, কি বলবেন? অবশ্যই আমার আম্মু আব্বু অনেক রেসপেক্টেবল একটা মানুষ ছিল, সো এই নামটা শুনতে অবভিয়াসলি ভালো লাগে। তার সাথেও আমি যেহেতু গ্রাফিক ডিজাইনিং করি, তার সাথে একটু অ্যাক্টিভিস্ট আমি, তো এগুলোও আমাকে গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দিলে আমি অনেক খুশি হই। এটাই আর কি। মেঘ ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। মেঘ বড় হয়ে গেছে, মেঘ কি করছে, মেঘ কিসের সঙ্গে যুক্ত আছে, অনেকেই এখন জানতে চায়। আমি একটু মেঘের কাছে জানতে চাই, কিসে পড়াশোনা করছে এখন, কিসের সঙ্গে যুক্ত আছে, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে? আমি আপাতত এ লেভেল দিচ্ছি। আমি হচ্ছে এখন গ্রাফিক ডিজাইনিং করছি, তার সাথে আমি স্পোর্টস নিয়ে আমি যত রকম স্টাডি আছে এটা করার চেষ্টা করতেছি, বিকজ আমি স্পোর্টসের অনেক বড় ফ্যান। অ্যান্ড আমি ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে স্পোর্টসের সাথে স্পেশালি ফুটবল এখানে এই লাইনে হচ্ছে থাকার। তো আলহামদুলিল্লাহ সব ভালো মতোই যাচ্ছে। স্পোর্টসের কথা প্রসঙ্গে আসলে যেটা আমি দেখেছিলাম যে আপনার ক্রিকেটের প্রতিও বেশ ভালোবাসা আছে, ন্যাশনাল টিমে খেলার একটা স্বপ্ন আছে বা ছিল, এখনও থাকবে আমি আশা করি। ক্রিকেট নিয়ে কতদূর বা কী অবস্থা এখন আছেন? ক্রিকেট আমি খেলতাম, আমি ও লেভেলসের আগ পর্যন্ত খেললাম, কিন্তু আমার হচ্ছে ঢাকার বাইরে যাওয়া লাগতো। তো এই কারণে তখন হচ্ছে আর কি আমি মেন্টালি হচ্ছে একটু প্রেশার খেয়ে গেছিলাম, বিকজ হচ্ছে আমার পড়াশোনা আর ক্রিকেট আমি হচ্ছে কন্ট্রোল করতে পারতেছিলাম না। সো এই কারণে হচ্ছে ক্রিকেটটাকে তখন একটু ক্রিকেট থেকে একটু দূরে রাখছি, পড়াশোনা একটু ফোকাস দিয়েছি। কিন্তু তারপর থেকে প্রফেশনাল ক্রিকেটে ফিরে নেই, বাট লোকাল টুর্নামেন্টস হলে বা ম্যাচ হলে আমাকে আমার ফ্রেন্ডসরা ডাকে, তখন আর কি খেলে দিতে আসি। এখন কি তাহলে মেঘ ফুটবল নিয়ে ব্যস্ত? আসলে আমি খেলছি না বলতে আমি মানে ফর ফান খেলতেছি, বাট আমি প্রফেশনালি এখনও ক্রিকেটে নাই। আমি জাস্ট হচ্ছে এখন খেলার সাথে আছি, বিভিন্ন কাজের সঙ্গে। জি, আমি এরকম স্পোর্টস গ্রাফিক ডিজাইনিং, তারপর হচ্ছে স্পোর্টসে আরও কিছু সেক্টর আছে। যেরকম স্পোর্টস কিন্তু বাংলাদেশে অপরচুনিটি কম, বাট ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি। সো আমি ওইগুলো হচ্ছে বাংলাদেশে মানুষের জন্য ওপেন করার চেষ্টা করতেছি, যেন অ্যাটলিস্ট এটা যেন ওপেন হয়। যেরকম ফুটবলে কিন্তু অনেক অপরচুনিটিস আছে। একটা ক্লাবের ধরেন যে অনেকগুলো পজিশনস আছে, অ্যাটলিস্ট 100+ পজিশনস আছে, বাট বাংলাদেশে আমরা হচ্ছে হাতে গুনে কয়েকটা আমরা জানি জাস্ট। তো আমার ইচ্ছা যে লাইক এই সব স্পোর্টস কালচারটা বাংলাদেশে ওপেন করার আর একটু মানে মডার্ন করার। ফুটবলটা আমার কাছে যদি আমি বলতে চাই যে ক্রিকেট থেকে মনে হয় এখন যে ফুটবলের গণজোয়ারটা একটু বেড়ে গেছে, বিশেষ করে হামজা, জায়ান, সামিত আসলো না, এরা আসার পরে না দলটা আরও বেড়ে গেছে। এবং আমি এখন মেঘকেও প্রায় দেখেছি, স্টেডিয়ামে দেখা যায় ফুটবলের সঙ্গে খেলছে। ফুটবল নিয়ে যদি আমি জিজ্ঞেস করি, মেঘের স্বপ্ন কি বাংলাদেশের? আমি যেটা বললাম যে ফুটবলের অনেক অপরচুনিটিস আছে, মানে স্পোর্টস অনেক অপরচুনিটি আছে। ফুটবলে তো অবভিয়াসলি ফুটবল হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট গেম, সো ওখানে আরও অপরচুনিটিস আছে। তো এইভাবে করে আর কি আমি চাচ্ছি যে ধরেন যে বাংলাদেশের ফুটবল ক্লাব জানে না যে হাউ টু আর্ন, সো মানে ফ্যানদের থেকে আমরা প্রফিট করবে, অ্যান্ড আরও অনেক ফ্যাক্টরস আছে কীভাবে ওরা কী করবে। সো আমরা জানি লাইক রাইট নাও প্লেয়ার্সরা হচ্ছে অনেক টাকা পয়সা নিয়ে প্রবলেম ফেস করতেছে ক্লাবে অ্যান্ড অল। তো আমার ইচ্ছা যে লাইক ওদের সাথে আমার ফুটবলারদের সাথে ভালোই কানেকশন, অনেক প্লেয়ারদের সাথে ন্যাশনাল টিমে যারা খেলতেছে অনেক ভালো কানেকশন। ওরাও বলতেছে লাইক ওরা হচ্ছে এই যে পেমেন্ট ইস্যু ফেস করতেছে, পেমেন্ট ওদের মন মতো পাচ্ছে না। তো এখানে হচ্ছে আমি লাইক আপাতত তো আমার পক্ষে থেকে সম্ভব না, বিকজ আম জাস্ট 19 years old। তো আমি হচ্ছে চাচ্ছি যে নিজেকে একটা এক্সপিরিয়েন্স পর্যায়ে আনে, এক্সপিরিয়েন্স হয়ে গেলে দেন হচ্ছে ক্লাবরা, তারপর হচ্ছে ন্যাশনাল টিমরা, ওরা হচ্ছে লাইক ওদের হেল্প করতে চাই। লাইক অ্যাটলিস্ট মানে আমি এমন না যে আমি এখান থেকে কোনো লাইক প্রফিট বা কিছু করতে চাই, আমি জাস্ট চাই যে আমি হেল্প করতে চাই বাংলাদেশের ফুটবলে। আমি চাই যে অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলে কিছু একটা দিয়ে আমি কিছু
কোনো মতো হেল্প করতে চাই। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলো, তার একটু আপনার আব্বু আম্মু প্রসঙ্গে চলে আসি। ধরুন এটা তো একটা আলোচিত ঘটনা বাংলাদেশের, এবং 2012 সালের ঘটনা। আমরা দেখেছি যে প্রতি বছরই মামলা চলছে, হয়তো প্রতিবেদন জমা দিচ্ছে, বাট সেটা আসলে ওইভাবে অগ্রগতি হচ্ছে না আর কি। সন্তান হিসেবে আসলে এই জায়গাটা থেকে আপনার ভাবনা কি? আসলে এটা আমার জন্য অনেক ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ আমরা এই গভর্নমেন্ট আসার পর উপদেষ্টারা বলছিল যে লাইক এবার বিচার হবে, বিচার না করলে আমরা ব্যর্থ। দুই একজন বলছিল, আমার ঠিক সঠিক নামটা মনে নেই। এখন হচ্ছে কোনো কিছু দেখতেছি না। লাইক আমরা আগের গভর্নমেন্টের সময় যেখানে দেখছিলাম, এখন কাজ করে আবার একই পর্যায়ে আছে। এখন আমি তো সবসময় বিচার চাবই। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমাদের ফ্যামিলি বিচার চাইতে থাকবো। বাট জিনিসটা হচ্ছে, যাদের বিচার করার কাজ, ওরা যদি বিচার না করে, তাতে আমাদের থেকে তার কিছু করার নেই। কিন্তু এখানে আপনার কাছে কি কখনো মনে হয় যে মানে কখনো কি মাথায় এসেছে যে মানে আমার বাবা মাকে হত্যা করা হয়েছে, বিচার হচ্ছে না কেন, বা এই ধরনের কোনো কিছু কি আপনার কাছে মনে হয় দৃষ্টিকোণ থেকে? আমার মনে হয় কোনো একটা স্ট্রং একটা মানুষ ইনভলভ ছিল, যে কারণে হচ্ছে এই বিচারটা হচ্ছে না। আর এমন স্ট্রং যেটা হচ্ছে লাইক ধামা চাপা দিয়ে দিচ্ছে বা এখান থেকে দূরে রাখার চেষ্টা করতেছে, এটাই আর কি। 5 বছর বয়সে তো বাবা মাকে হারিয়েছেন, এখন চলছে 19 বছর বয়স। এই যে এতগুলা বছর পার হয়েছে, কাদের ভালোবাসা, কাদের সাপোর্ট মেঘকে এগিয়ে নিয়ে যাচ্ছে? মেঘ কাদেরকে স্মরণ করবে? অবশ্যই আমার মামা আমার নানু অলওয়েজ আমার পাশে ছিল। তার সাথে ছিল হচ্ছে আমার রূপা আর রেজওয়ানা খালামণি, এরা ছিল। তো এদের সাপোর্ট যদি না থাকতো, আমার হচ্ছে লাইফটা আরও কষ্ট হতে পারতো। বাট এরা থাকার কারণে আমার লাইফটা অনেক ইজি, এনজয়েবল। তারপর হচ্ছে আমি অ্যাটলিস্ট আমি এটা বলতে পারবো যে আমি হচ্ছে একটা প্রপার ওয়েতে হয়েছি, বিকজ আমি যেখান থেকে বড় হয়েছি, টু বি অনেস্ট, আমি তো এখন বুঝতেছি লাইক আমার সবাই তো আর মেন্টালি স্ট্রং থাকে না। সো আমার ফ্যামিলি যাদের নাম নিছি, ওরা যদি না থাকতো, আমি বলতে পারবো যে লাইক আমার জন্য কিছুটা টাফ হয়ে যেত। ধরুন আপনার বাবা মা তো অবশ্যই মিডিয়া পার্সন ছিল, সেই হিসাবে মেঘের দিকেও কিন্তু এই ঘটনার পরে একটা মিডিয়ার দৃষ্টিপাত চলে এসেছিল, কিন্তু সেই হিসাবে মেঘকে কিন্তু আমরা মিডিয়াতে খুব একটা উপস্থিতি দেখতে পাইনি। আমি জানি না আপনি এর আগে কোথাও পডকাস্টে গিয়েছেন কিনা, এভাবে এক্সক্লুসিভলি কোনো ইন্টারভিউতে কথা বলেছেন কিনা। মিডিয়ার সামনেটা কি ইচ্ছা করে আসা হয়নি, বা আসতে চান না, বা কোনো রিজনটা কি যদি একটু বলতেন? কারণ হচ্ছে আমি আসলে আসি, বাট এত আসি না, বিকজ হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আর কি কিরকম। লাইক আমাকে তো লাইক ছোটোবেলা থেকে সব অনেক কোশ্চেন তো করা যায় না। অবশ্যই। সো আমি হচ্ছে আমার আমাকে কেউ যদি ইন্টারভিউ বা কোনো কিছু ইন্টারভিউ বা এরকম টাইপের কিছু চায়, আমি অলওয়েজ আমার মামার নাম্বার দিয়ে দিই বা মামার ডিটেলস দিয়ে দিই, যেন হচ্ছে মামার সাথে কন্ট্যাক্ট করে মামা হচ্ছে বাকিটা দেখবে অ্যান্ড অল। বিকজ লাইক যেরকম ফুটবলে যেরকম একটা প্লেয়ারদের এজেন্ট থাকে, আমার এজেন্ট হচ্ছে আমার মামা, তো একই জিনিস। তো এই কারণে হচ্ছে মামা হচ্ছে আমার দেখাশোনা করে। সো মামাকে উপরই এটা চাপাই দিই। মামা হচ্ছে হ্যাঁ বললে আমি হ্যাঁ, না বললে আমিও না, এরকম আর কি। তো এমনটা কি হয় না যে আসলে আপনাকে হয়তো বা কেউ ইন্টারভিউর জন্য ডেকেছে, বা মিডিয়া যেই হোক, হওয়ার পরে যখনই এই প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসে, যেমন আমিও কিন্তু স্বাভাবিকভাবে চলে আসে বাবা মার কথাগুলো, তখন কি আসলে নিজের কাছে আপসেট মনে হয় না, বা বিব্রত বোধ মনে হয়, বা বিরক্ত মনে হয় যে আমি একা একা বড় হয়েছি, তারপর আমাকে আবার এই ধরনের প্রশ্ন করা হচ্ছে? এটা কি মেন্টালি আপনার জন্য একটা প্রেশার হয় নাকি? আসলে বেশিরভাগ কোশ্চেন আমি হচ্ছে ছোটোবেলা থেকে তো শুনে বড় হচ্ছি। সো আমার এমন অনেকে লাগতে পারে যে আমি অনেক হচ্ছে রাগ করতেছি, বাট আমাকে বলা এইসব উচিত না। বাট রেগুলারলি শুনতে শুনতে না হচ্ছে আমার আর তেমন হচ্ছে সমস্যা হয় না। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করার পর অনেক সরি টরি বলে যে আমি জিজ্ঞেস করা উচিত হয় না, এইসব। আমি বলি যে অলওয়েজ যে না, এটা তো কোনো সমস্যা না, তুমি জিজ্ঞেস করতেই পারো, এটা তো জিজ্ঞেস করলে তো কোনো ক্রাইম বা কিছু না। এটা আর কি, লাইক সামান্য যেরকম তুমি কি সাগরিনী ছেলে না, এরকম এগুলো তো জিজ্ঞেস করতেই পারে। বাট ডিটেলসে হচ্ছে কারোর সাথে আমি কথা বলি না। আমি বলছি ডিটেলসে আমি সব বলতে পারবো না, সরি। আমি ছোটবেলা যেরকম আমাকে র্যাব বা পুলিশ যারা ছিল ওদের থেকে মানা, আর মামারাও মানা করছে যে তুমি হচ্ছে যাকে তাকে এসব বলবা না। অফকোর্স বললে হচ্ছে এটা মেন্টালি একটু এফেক্ট করতে পারে। সো আমি যেহেতু ওইটা শুনছি, আমি বলি নাই কাউকে। অনেকেই শুনতে চাইলেও যে বলে যে আমাকে বলো, আমি বলছি না, আমার পক্ষে কোনো সম্ভব না। এটার জন্য কাউকে আমি সবাইকে এক চোখে দেখতে হবে আমার,
এটা আর কি। আচ্ছা মেঘ, চলার পথে তো আসলে যে বলছিলে যে অনেকের সঙ্গে দেখা হয়, অনেকে জিজ্ঞেস করে যে তুমি সাগররুনির ছেলে না, তো এই ধরনের প্রশ্ন যখন শুনতে হয় বা অনেকে আবার অনেকভাবে হয়তো বা একটু মেঘকে বাড়ি দিয়ে যাচাই করে অনেক কিছুই বের করতে চায় কথাগুলো, বা হয়তো বা সাগররুনির ছেলে উফ খুব একটা মানবিকতার দিক থেকেও দেখে, এই বিষয়গুলা নিরপেক্ষভাবে আপনার কাছে অবজারভেশন যদি জানতে চাই, কি মনে হয় আপনার কাছে ভালো লাগে, খারাপ লাগে, বা কোন বিষয়গুলো মনে হয় যে আমাকে না বলাই ভালো, বা এগুলো আসলে আমাকে এফেক্ট ফেলায় কিন্তু আমি কখনো মুখে বলি না বিষয়গুলা? ধরেন যে যখন আমাকে বলে তুমি সাগররুনির ছেলে না, অফকোর্স যখন আমি শুনি সাগররুনির ছেলে আমি নিজের কাছে প্রাউড মনে হয়। আগে তো ছোটোবেলা বুঝতাম না, বাট এখন প্রাউড লাগে যে লাইক আমার আম্মু আব্বু হচ্ছে দুইজন যারা হচ্ছে অনেক ব্রেভ একটা মানুষ ছিল, ওদের আমি সন্তান। আমার এটা খুবই একটা প্রাউড একটা জিনিস। সো এটা ভাল লাগে। আবার হচ্ছে অনেকে আবার ডিটেলস বের করতে চায়। অফকোর্স আমি জানি যে কেমনে মানে আমি জানি যে লাইক ওরা হচ্ছে কীভাবে বের করতে পারবে। তো আমি হচ্ছে যেহেতু এইসব ট্রিকি কোশ্চেনস অ্যান্ড অল আমি আগে থেকেই ছোটোবেলা থেকেই হচ্ছে শুনে বুঝি। অভ্যস্ত অনেকটা। হ্যাঁ, তো আমি হচ্ছে অফকোর্স আমার মুখ দিয়ে কিছু বের করতে পারবে না ওরা। লাইক আমি যদি বললে হচ্ছে হঠাৎ করে এক দুইবার বলে ফেলি, লাইক মানুষকে না অফকোর্স, বাট খুবই ক্লোজ মানুষ যারা আছে, যারা কখনো আমার মুখ থেকে শুনে নেয়, ওরা জানেও তাও আমি মুখ থেকে বলি। মানে ওরা সব জানে তাও আমি মুখ থেকে বলি, বিকজ মাঝে মাঝে একটু বললে মানে লাগে একটু মনটা হালকা হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, রিসেন্টলি আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের কাছ থেকে আপনি একটা প্লট হস্তান্তরের একটা নিউজ দেখেছি যে পূর্বাচলে আপনার প্লট পেয়েছে। এটা নিয়ে অনেকে বলছে যে মানে প্লটটাকেও বলছে যে প্লটটা কি সরকারি পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি কিভাবে, কি যদি একটু বিষয়টা ক্লিয়ার করতেন। তো থিং ইজ এটা হচ্ছে আমার বাবার প্লট ছিল। সো বাবা হচ্ছে 2005 সালে পাইছিল। সো 2005 সালে পেয়ে 2009 সালে হচ্ছে এটার পেমেন্টটা সব কিছু করা শেষ ছিল। বাট ওই যে ডেলিভারিটা লাইক যে কাগজপত্র ওইগুলো হচ্ছে বাবা পায়নি। সো এই কারণে হচ্ছে আমরা হচ্ছে আমার মামা হচ্ছে এগুলো নিয়ে, যেহেতু আমার সব কাজ আমার মামা করে, তো মামা হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটু কাজ করছিল, বাট আনফর্চুনেটলি লাস্ট গভর্নমেন্টের সময় পায়নি। সো এই গভর্নমেন্ট এসে হচ্ছে এইটা নিয়ে হচ্ছে আমার মামা হচ্ছে বলছে লাইক আমাদের একটু করে দিতে অল, অ্যান্ড থ্যাঙ্কসফুল টু দেম দ্যাট ওরা খুবই তাড়াতাড়ি এটা করে দিছে, অ্যান্ড আমার বাবার প্লটটা লাইক আমাকে দিয়ে দিছে অ্যান্ড অল। এই কারণে হচ্ছে লাইক মানে উনি যেহেতু প্রধান উপদেষ্টা, সো উনি হচ্ছে লাইক বলছে যে লাইক তুমি ওখান থেকে আর কি বলছে যে তোমরা করে দাও, আমি হচ্ছে ওকে এটা দিয়ে দিব। সো ওই কারণে যাওয়া, বিকজ একসাথে হচ্ছে এটা পাওয়া হয়ে গেল, ইভেন আমাদের সাথে দেখা করা উচিত ছিল, সো এটাও হয়ে গেল। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা সরকারের পক্ষ থেকে কোনো কিছু ছিল না, এটা আপনার বাবারই কিনে রাখা জিনিস, টাকা পয়সা পে করা ছিল, কাগজপত্র পাওয়া যায়নি, কোনো গিফট না, এটা হচ্ছে আমার বাবার জিনিস। আমি আমার মানে যেহেতু ওনার সন্তান, ওনার অ্যাবসেন্টে আমি পাইছি আর কি, জাস্ট হস্তান্তর করা হয়েছে ওই যে স্ট্যাম্পটা আর কি, তাই তো। কিন্তু ওইখানে আমি দেখেছি যে মেঘ মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু একটা উপহার দিয়েছে, একটা ব্যাগে ছিল, কি ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কি বলেছে যদি একটু বলতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি হচ্ছে আমার একটা ডিজাইন করা জার্সি দিয়েছিলাম, যেটা হচ্ছে আমি জুলাই আগস্ট স্পেশাল এডিশন একটা করছিলাম। ওটা হচ্ছে জুলাই থিম নিয়ে আমার ফুল জার্সিটা করা, আর বাংলাদেশের পতাকার থিম নিয়ে। তো অনেক ডিটেলস ছিল, ওটা আর কি দেখাইছিলাম। তারও সাথে ছিল হচ্ছে আমার হচ্ছে একটা ফাউন্ডেশন আছে, সাগররুনি ফাউন্ডেশন। ওটার হচ্ছে আমার হচ্ছে একটা টি শার্ট ছিল, জাস্টিস ফর সাগররুনি। ওই টি শার্টটা হচ্ছে আমরা ওনাকে দিয়েছি। তার সাথে আমাদের এই ফাউন্ডেশনের টোট ব্যাগ ছিল, ওইটা আমরা দিয়েছি। আমরা এইগুলো আর কি ওনাকে দিয়েছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কি বলেছিল তখন? উনি আমার জার্সিটা দেখে অনেক হ্যাপি ছিল, বিকজ এই জার্সিটা আমি মানে নিজের একদম A to Z নিজের মাইন্ডে ডিজাইন করেছি, অ্যান্ড অনেক ডিটেলস ছিল, অ্যান্ড উনি দেখে অনেক খুশি হয়েছে, লাইক এত মানে কেমনে এত কিছু অ্যাড করা যায় একটা জার্সির ভিতর, অনেক খুশি। আচ্ছা, এই যে ফাউন্ডেশনের কথা আসলো, এই ফাউন্ডেশনটা কেন গঠন করা হলো এবং এটা কাজটা কি যদি একটু বলতেন। ওটার কাজ হচ্ছে ফাউন্ডেশনে আমরা হচ্ছে যেহেতু আমি ছোটোবেলা থেকে অনেক কিছু সাফার করে বড় হয়েছি, বাট আলহামদুলিল্লাহ দ্যাট আমি ভালো ঠিকঠাক আছি। আমি চাই যে মানুষ অনেক প্রবলেমে ফেস করে, যেরকম আমরা ডিপ্রেশন একটা বলছেন, যে ডিপ্রেশন নিয়ে কথা হচ্ছিল। ডিপ্রেশন থেকে অ্যাভয়েড করার জন্য হচ্ছে অনেক কিছু আছে, ইভেন ওয়ার্ক মানে অনেক রকম কাজ আছে। যেরকম আমি একটা ফুটবল একাডেমি খুলেছি, নাম হচ্ছে মেঘের স্কুল ফুটবল একাডেমি। মেঘের স্কুল হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে সাগররুনি ফাউন্ডেশনের আন্ডারে। ওইটা হচ্ছে আমার মামা বানাইছিল।
ওইটাতে হচ্ছে মামা হচ্ছে আগে ছোটোবেলা খুব কয়েক বছর আগে পাপেট শো করতো স্কুলে গ্রামে গিয়ে, তারপর গাছ লাগাইতো যেন একটা বাচ্চা বড় হলে যেন গাছটাও বড় হওয়া, যেন একসাথে এই জিনিসটা খুবই ওদের কাছে একটা ইন্সপায়ারিং জিনিস থাকতো। তো এই কারণে হয় পাপেটে আমরা হচ্ছে শো করতাম যে লাইক বাল্য বিবাহ করা খারাপ কত এইসব, মানে আমরা পজিটিভিটি স্প্রেড করতাম থ্রু পাপেট শো। অ্যান্ড আমার যে ফুটবল একাডেমি আমরা বানাইছি আমাদের হচ্ছে পঞ্চগড়ে 2টা ফুটবল একাডেমি, একটা ছেলেদের একটা মেয়েদের। আমাদের ইভেন মেয়েদেরটায় আমার মামা যেহেতু রেগুলার গ্রামে যায়, আমার মামাকে হচ্ছে একদিন আনফর্চুনেটলি যেতে পারে না, আমাদের কোচ একটু বাইরে গেছিলো। ওই দিন শুনে যে মেয়েদের যে ফ্যামিলি মামার জন্য সবাই হচ্ছে নাস্তা নিয়ে গেছিলো বানায় নিজেদের বাসা থেকে। দেখ ওদের ফ্যামিলি কতটা সাপোর্টিভ। এখন আমি চাই যে লাইক এই ফুটবল একাডেমি আমার নিয়ে কাজ করা, যেহেতু আমি ফুটবল লাভার, তো স্পোর্টস লাভার, সামনে আরও কিছু স্পোর্টস নিয়ে আরও করবো আমার পঞ্চগড়ের দিকে, সামনে বাংলাদেশে আমরা ছড়া যাব ইনশাল্লাহ। আমরা হচ্ছে লাইক এইগুলো করছি, ফান্ড আমরা কালেক্ট করার চেষ্টায় আছি। তো আমরা এটা স্পোর্টস নিয়ে আমরা আগাচ্ছি, তার সাথে হচ্ছে আমরা আবার আমাদের হচ্ছে প্ল্যান হচ্ছে আমরা জার্নালিজম নিয়ে, বাংলাদেশে যেহেতু জার্নালিজমে অনেক ল্যাকিংস আছে, তো আমরা হচ্ছে জার্নালিজম নিয়ে কিছু প্রোগ্রাম লাইক হচ্ছে ওয়ার্কশপ করার আমরা চেষ্টা আছে, সেটা হচ্ছে মামা আর কি করবেন প্ল্যানস আছে। ইভেন আমরা এক্সিবিশন করতেছি সাগরণী হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড, এটা আমাদের অলরেডি লাস্ট ইয়ার হয়েছে, আগেও করছি, বাট এবার হচ্ছে আমরা অ্যাওয়ার্ড ভিত্তিক করছি আর কি। আগেরটা হচ্ছে লাইক আগের যেটা ছিল ওইগুলো হচ্ছে লাইক আমার আম্মু আব্বুর সব ছবি স্মৃতি ওইভাবে করে রাখছি, আর এটা ছিল হচ্ছে একটা কম্পিটিশন টাইপের, ট্রফি মেডেল সব আমি ডিজাইন করছি, অনেক সুন্দর ছিল, লোকজন বলতেছিল, অ্যান্ড হোপফুলি নেক্সট ইয়ারও করবো। আচ্ছা, এই জুলাই আগস্ট প্রসঙ্গ চলে আসলো, আমি যদি ভুল না করি জুলাই আগস্ট এই আন্দোলনের সঙ্গে মেঘেরও যুক্ত ছিল, একদম পথে থেকে রাস্তায় থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। আন্দোলনের প্রসঙ্গেই মেঘের কাছে জানতে চাই কিভাবে যুক্ত হওয়া হলো, বা সে আন্দোলনের অভিজ্ঞতা কেমন ছিল জীবনে? তো মনে হয় এই ধরনের আসলে আমরা যারা এই জেনারেশনের তাদের কাছে আসলে এই আন্দোলনটা একদমই নতুন কিছু ছিল। আসলে 2018 সালে নিরপেক্ষ সড়ক আন্দোলনে আমি ছিলাম, তো তখন হচ্ছে আমি মানে তখন দেখছি যে একজনকে উত্তরাতে এয়ারপোর্ট রোডে দুজনকে মেরে ফেলা হয়েছিল, 2টা স্টুডেন্ট। তো আমি হচ্ছে এটার জাস্টিস নিয়ে আমি দাঁড়াইছিলাম, যেহেতু আমার আম্মু আব্বুর বিচারটাও জরুরি, এটাও তো একটা জরুরি, মানে ক্রাইম ইজ আ ক্রাইম, সো এটার হচ্ছে সবার বিচার হওয়া উচিত, আমি এটা বিলিভ করি। সো ওই যখন দাঁড়াইছিলাম, তো তখন হচ্ছে 2018 সাল, পরে 24 সালে আমি তো যখন দেখছি যে মানুষকে মারছে, তারপর আবু সাইদকে মেরে ফেলা হয়েছে, তখন থেকে না আমার মধ্যে রাগ হওয়া, লাইক আমার ফ্যামিলির মধ্যে রাগ হওয়া শুরু হয়েছে, লাইক মানুষকে মারতেছে এরা কিরকম মানে লোকজন, লাইক এখন পুলিশরা মারতেছে, তারপর হচ্ছে ছাত্রলীগরা মারতেছে, এগুলো তো খুব খারাপ জিনিস। তো তখন থেকে আমি হচ্ছে বলছি, আমি তো অলওয়েজ হচ্ছে অন্যের বিরুদ্ধে, হ্যাঁ। তো আমি তখন থেকে আর কি আমি ইভেন আমার ফ্রেন্ডদের আমরা গ্রুপ টুপ বানাইছি যে আমরা আজকে যাব কালকে যাব ইয়াতে সংসদ ভবনে, যেহেতু আমার বাসায় নিয়ারেস্ট লোকেশন এটা। তো সব কিছু ইভেন আমার ক্রিকেট সেট সব রেডি করা ছিল, যেন অ্যাটলিস্ট আমি গিয়ে যদি রাবার বুলেট মারে অ্যাটলিস্ট আমার রেডি থাকে। ইভেন আমার মামা হচ্ছে যখন দেখছে, মামা হচ্ছে রাতে ঘুমায় নেয়, বিকজ আমি যদি চলে যাই ফ্রেন্ডের বাসায় বা এরকম কিছু। তো তারপর হচ্ছে পরের দিন হচ্ছে আমি যখন উঠে আমার ফ্রেন্ডরা হচ্ছে লাইক ভিডিও করতেছে ওর বাসা থেকে, যে লাইক যেহেতু একই এলাকার, ওরা ভিডিও করে পাঠাচ্ছে যে নিচে মারামারি হচ্ছে ওদের। তো ওখানে আর কি একটু সাহসটা কম পাইছি, পরে আমি মামা আর কি যেতে দেয় নাই। তারপর হচ্ছে আমি বিকালবেলা আমি মামা হচ্ছে গিয়েছিলাম, তখন থেকে হচ্ছে আর কি আমাদের আর কি আন্দোলনে যাওয়া শুরু। ওই দিনই হচ্ছে আবার ইন্টারনেট বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা, তার মানে হচ্ছে জুলাইয়ের মেবি 18-19 তারিখে, 18 তারিখে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো আন্দোলনে যে যুক্ত হলেন, ধরুন আপনি তো ছোট থেকে একটা অনেক বড় ঘটনার সাক্ষী, সত্যি কথা বলতে গেলে, তখন আসলে নিজে ভয় কাজ করেনি যে আমি যে যাচ্ছি আমারও যদি কিছু হয়ে যায়? না, ভয় কাজ করে না, বিকজ হচ্ছে মানে আমি অফকোর্স সব মানুষের জানার একটু ভয় আছে, বাট তখন আসলে ওই মানে একদম অনেক যে ভয় পাবো এরকম কিছু না, বিকজ এখানে যারা মনে করেন যে বয়স্ক ওরাও দাঁড়াইছে, যারা বাচ্চা ওরাও দাঁড়াইছে, তো আমি তো বলতে গেলে ওদের কম্পেয়ার করলে আমি দ্য স্ট্রংগেস্ট। তো আমি তো মানে বয়স হিসাবে আর কি মানে এভারেজ করলে তো আই এম ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। তো
এই কারণে হচ্ছে আর কি আমি এই সাহস করে দাঁড়াইছি। আর মেইন কথা হচ্ছে যদি একটা মানুষ মেন্টালি স্ট্রং থাকে তাহলে কেউ ওকে সামলাতে পারবে না, তাহলে কেউ ওকে কিছু করতে পারবে না। তো জিনিসটা হচ্ছে এটা, আমি অলওয়েজ এটা বিলিভ করছি যে আমি মেন্টালি স্ট্রং, তো ওভাবে করে গিয়েছি। পরে আর কি আমি অলওয়েজ হচ্ছে আন্দোলন 18 তারিখের পর থেকে আমি অলওয়েজ আন্দোলনে ছিলাম। আর এটা আর কি 5ই আগস্টে তাহলে অভিজ্ঞতা জানতে চাই। সেদিনটা তো আসলে অনেক রুদ্ধশ্বাস একটা দিন ছিল বাংলাদেশের জন্য। আমি যদি বলি কি হচ্ছে কি হবে, নেট থাকছে না, হ্যাঁ, সেই দিনটার মেঘের স্মৃতি কি? তো 5ই আগস্টে সকালে উঠছি, উঠে হচ্ছে ইন্টারনেট তো ভিপিএন দিয়ে তখন চলতেছিল, লাইক খুবই বাজে এবং ইন্টারনেট স্লো ছিল। হ্যাঁ স্লো ছিল, ভিপিএন দিয়ে চলতেছিল। তো আমি যাদের সাথে জীবনে কথা বলি নাই, ওরা আমাকে বলতেছে যে তোমরা এই মানে তখন অনেকজনের সাথে পরিচয় হয়েছে, তো আমাকে বলছে তুমি এই ভিপিএন নামাও, এই ভিপিএন নামালে হচ্ছে তুমি হচ্ছে ইউজ করতে পারবা সব। তো আমি ভিপিএন নামাইছি, পরে নামাই হচ্ছে ফেসবুকে কানেক্ট করছি, পরে অনেক ডিটেলস পাচ্ছি, মামাকে আবার অনেকজন কল দিচ্ছে। তো আমাকে এটা হচ্ছে আই গেস 1টা-2টার দিকে এরকম আর কি, যে হ্যাঁ মামাকে বলছিল অনেকজন ফোন দিয়ে যে প্রাইম মিনিস্টার তখন রিজাইন করবে। তো তখন থেকে তখন মামা একটু এক্সাইটেড হয়ে গেছে, আমিও এক্সাইটেড যে আসলে করবে এসব। পরে হচ্ছে শুনছি যে 3টার সময় একটা 2টা বা 3টার সময় হচ্ছে একটা দিবে আর কি, ভাষণ, সেনাপ্রধানের ভাষণ। হ্যাঁ হ্যাঁ। তো তখন হচ্ছে সবাই ধরেই নিয়েছে যে এটাই হবে। তো আমরা হচ্ছে লাইক আমি নিচে গেছিলাম কোন কাজে জানি, তখন হচ্ছে আশেপাশের লোকজন সব আমাকে জিজ্ঞেস করতেছে, বিকজ দেখছে আমি আন্দোলনে গেছি। লাইক আমার এলাকার মানুষ সবাই আমাকে নিয়ে হ্যাপি ছিল যে আমি আন্দোলন করছি, আমি স্ট্রং বয়, এরকম আর কি বলতেছিল। তো আর কি আমার তখন ওইটা ভালো লাগতেছিল যে লোকজন আমাকে লাইক গুরুত্ব দিচ্ছিল। অফকোর্স কি গুরুত্ব পাইলে অফকোর্স অনেক, মানে এটা যদি পজিটিভলি হয় তাহলে অফকোর্স সবাই পছন্দ করে। কিন্তু মেঘ, নানা কারণে তো হচ্ছে মেঘের প্রতি সবারই একটা দৃষ্টি থাকে। সেটা আমি যদি বলি যে পুলিশ হোক, সরকার হোক, সাধারণ মানুষের হোক, এই বাধা আসেনি কখনো? যে জুলাই আগস্ট আন্দোলনে যখন মেঘ যুক্ত হচ্ছিল, কেউ কোনো বাধা দেয়নি মেঘকে? অনেকজন দিছে, আমি নাম বলতে চাই না, বাট অনেক ভালো ভালো লোকজনই দিছে। ইভেন এমন হয়েছে যে মানে ওই সময় থেকে আমি কথা বলা বন্ধ করে দিছি, এখনও বলি না তাদের সঙ্গে। হ্যাঁ, ইভেন সামনাসামনিও দেখছি, বাট আমি মানে ওদেরকে কিছু বলি নাই। একজন আসে আমাকে পুরো ব্রেন ওয়াশ করার 17 মিনিট কল দিছিল, পর আমি কি করছি, ইন্টারনেট বন্ধ করে দিছি আমার বাসার। মানে 17 মিনিট ব্রেন ওয়াশ, কি যে আন্দোলনে যাওয়া যাবে না এটা নিয়ে? হ্যাঁ, আন্দোলন তোমরা কি সব আন্দোলন করতেছো, মানে খুবই আস্তে আস্তে বুঝাচ্ছিল। তো আর কি মানে উনি হচ্ছে আমাদের মতো একজন, মানে বাট আমি নাম বলতে চাচ্ছি না, আমাদের মতো একজন। তো তখন থেকে আমি জীবনের কথা বলি না। ওই সামনাসামনি একবার কথা হয়েছে, আমাকে জিজ্ঞেস করে ভালো আছিস, আমি বলছি হ্যাঁ আছি, আর কিছু বলি না। আমি জিজ্ঞেস করি না তুমি ভালো আছো বা কিছু, আমি জিজ্ঞেস করি না। আমাকে আরও কয়েকজন ট্রাই করছে, বাট আমি হচ্ছে কখনো ভয়টা পাইনি। ইভেন আমার মামাকে হচ্ছে বলছিল যে আপনারা তো লিস্টেড হয়েছেন তখন আর কি বলছি লিস্টেড বলতে, তখন আর কি বলছে যারা আন্দোলন যায় ওদের তালিকা বানাইছে, ওখানে হচ্ছে আমার আর আমার মামার নামটা প্রথম দিকে আসে, এটা বললো আর কি। তো আর কি ইভেন আমি যখন আন্দোলনে যেতাম, মানে কেমনে যেতাম আমার খুব মজা লাগতো। হচ্ছে আমি রাস্তায় দিকে যাচ্ছি, এদিকে হচ্ছে লাইক বাসার গ্যারেজের হচ্ছে যে সাইড দিকতে বসার জায়গা থাকে না, বসা না আর কি, লোকজন বসে থাকে, ওইখানে সব ছাত্রলীগরা আমার দিকে তাকায় আছে, আর আমি সুন্দর মতো হাঁটতেছি। মানে ওরা আমার কিছু করবেও না আমি জানি, বিকজ ওরা আমাকে হচ্ছে লাইক ছোটবেলা থেকে দেখতেছে, হ্যাঁ করলে তো মানে অফকোর্স করলে তো ওদের অবস্থাই খারাপ, মানে বিকজ আমাকে কেউ হার্ম করার ওই ইয়াটা নেই, তো করে নাই আমাকে। তো আমি যাচ্ছি আন্দোলনে, বিকজ একটাই ওয়ে আছে আমাদের বাসা থেকে যাওয়া, আরেকটা আছে অনেক ঘুরে যেতে হয়, বাট আমরা হচ্ছে অফকোর্স শর্টকাটটা নিই। তো ওই রাস্তার মধ্যেই হচ্ছে আবার হচ্ছে আওয়ামী লীগের যারা লোকজন, ওদের 1-2টা অফিস থাকে না, ছোট ছোট অফিস, ওইগুলা ছিল, ওই মানে পাড়ার অফিসগুলো ছিল। তো ওখানে আমি যাইতাম, আবার আসতাম, কেউ কিছু বলতো না, এটাই আর কি।